প্রিয় দর্শক, আমরা সিলেট বিভাগের কুলাউড়া উপজেলার বরমছাল ইউনিয়নে এখানে পশ্চিম শ্রীপুর গ্রামে আসছি। তো এই জায়গায় যারা অবদান রাখছেন, বরবটি ক্ষেত করছেন, এই ক্ষেতের কিছুটা নিয়ম হালকা আপনাদের সামনে তুলে ধরবো। বাইকে জিজ্ঞাসা করব কিভাবে এই ফলনটা হয়ে থাকে। যদিও আমি কৃষিবিদ না, শুধু তথ্য তুলে ধরি, নিশ্চয়ই তাদের অভিজ্ঞতা রয়েছে। ওনার এই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করছি। তো ভাই, আপনার নাম? ওয়াহিদ ভাই, আপনি এই ক্ষেতটা কত বছর ধরে করছেন? 2 বছর ধরে। এখানে আপাতত যে ক্ষেত করছেন, এই কতটা জমি, কতটুকু জমি আছে? আমার এখানে আছে 15 শতক জায়গা নিয়ে করছেন। এই যে ক্ষেত করেন, কত মাস আগ থেকে? এখন এপ্রিল মাসের 23 তারিখ, কত মাস আগ থেকে এই ক্ষেতটা শুরু হয়েছে? ডিসেম্বর জানুয়ারি থেকে শুরু হয়েছে। এবং জানুয়ারি থেকে শুরু করার পর প্রথমে আপনি কি করছিলেন? এখানে হাল চাষ করছেন, ট্রাক্টর দিয়ে ভূমি নরম করা হয়েছে, এই যে উর্বর করা পরে আগাছা প্রয়োগ করে এই যে ঘাস গাছালি সেগুলো পরিষ্কার করার পর এই প্রসেসটা কতদিন লাগছে, মানে বীজ বপন করা পর্যন্ত? বীজ যখন মাটির নিচে দিছি তখন 3 মাস গেছে। বীজটা যখন বপন করা হয় তখন 3 মাস লেগেছে। 3 মাস পর যখন চারা গজায়, চারা গজানোর পর এখানে যে বাঁশটা দেওয়া হয়, বাঁশটার নাম কি? এটা তো খালি বাঁশ হয়। খালি বাঁশ দিয়ে এখানে ওই যে লথি রয়েছে, লথিটা এখানে বাদাই করে এরকম সারি সারিভাবে আলু রোপণ করার যেভাবে এভাবে আল দেওয়া হয়, এরকম উঁচু করে, এবং মাঝখান দিয়ে বিভিন্ন পানি এখানে বেরিয়ে যায় এবং পানিটা প্রয়োগ করা হয়। এখন এই যে চারা উৎপাদন, এখানে চারা গজানোর পর এই যে বরবটি সবজিটা ধরা এখানে মাঝখানে কতদিন লাগে? বেশি যখন রইলা তখন 3 মাস লাগে, মানে আস্তে আস্তে 3 মাস লাগে। মানে ওই সবজি ধরা পর্যন্ত 3 মাস লাগে, ধরতে 3 মাস লাগে ধরতে। তাহলে এই যে তাহলে বুঝতে পারছেন, এখানে যে চারা রোপণ করার পর ওই সবজিটা ধরা পর্যন্ত 3 মাস লাগবে। একটু পূর্বে আমরা বলছিলাম যে এখানে 3 মাস শুধু ওই গজানো পর্যন্ত না, ওই ধরা পর্যন্ত। নিশ্চয়ই এই যে সবজিটা আমরা ধরে খাবার উপযোগী হবে, তখন আমরা গাছ থেকে পেরে এগুলো বাজারজাতকরণ করা হয়। তো এই যে ধরার পর ওই সবজিটা যখন গাছে ধরার পর আনুমানিক কত দিনের মধ্যে সম্পূর্ণ সবজিটা নিশ্চয়ই এখানে তুলে ফেলতে হবে? 1.5 মাস, 45 দিনের মধ্যে প্রায় এই প্রসেসটা শেষ হয়ে যায়। 1.5-2 মাসের মধ্যে। তবে এই যে সবজি 2 মাস পরে কি ওই জায়গায় আবার ক্ষেত করা যায়? ওই জায়গায় বাদে আবার ধান ক্ষেত হয়। ধান ক্ষেতের যে সিজনটা ওই যে আপনার এলাকায় নিশ্চয়ই বাটি অঞ্চলে অন্য একটা সিজন, শুধু বছরে একবার হয়। আপনাদের এখানে কি বছরে কয়বার ধান চাষ হয়? দুইবার করা যায়, কিন্তু ওই যে আঁকালুকির মধ্যখানে যে নিম্নভূমি যেগুলো, সেগুলোতে বছরে একবার করা যায় ক্ষেত, সেগুলো বুরু ক্ষেত বলে। আর এটা কি ক্ষেত? এটা তো বাদমাইয়া ক্ষেত বলে, মানে কৃষি আগুন মাইয়া বাদমাইয়া এইগুলা বলে। ভাদ্র মাসের জন্য যে কৃষিক্ষেত, এবং অগ্রহণ মাসের যে কৃষিক্ষেত, অগ্রহণ এবং ভাদ্র মাসের এই যে ধান ক্ষেত হয়ে থাকে নিশ্চয়ই। এবং এই সার কত টাকা লাগছে আপনার 15 শতক জায়গায়? সার লাগছে অনেক টাকা। সার দিচ্ছি আমি 55 কেজি দিচ্ছি সার। কেজি কত সারে? একটা দিচ্ছি আমি 30 টাকি, আর একটা দিচ্ছি আমি 27 টাকা কেজি এবং 30 টাকা কেজির 2 ধরনের সার প্রয়োগ করেছেন। এবং প্রায় কত কেজি সার প্রয়োগ করেছেন? 55 কেজি। মানে এখানে 1 মন, প্রায় 1.5 মন, 1 মন 15 কেজি, 1.5 মনের মতো শুধু সার প্রয়োগ করা হয়েছে। দুইটা মিলে 55 কেজি। 3টা মিলাইছি, মানে লাল, সাদা, কালো। লাল, সাদা এবং কালো সার প্রয়োগ করা হয়েছে। এগুলো বরবটি সবজির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাছাড়া এই যে অন্যান্য যে স্প্রে দিতে হয় নাকি এগুলো, ওই যে পোকামাকড়ের জন্য কি স্প্রে?
যেগুলো আছে তোমার সবিকন কিংবা বক্সার আছে ফাইন আছে ওইগুলো আমার বাবা বিক্রি আছে এগুলো দেওয়া লাগে। আচ্ছা কিংবা মাল্য আছে, অনেক ওষুধ আছে, মানে অনেক ওষুধ আছে, ওষুধ এগুলো দেওয়া লাগে। না দিলে তো হইতো না। যাই হোক, পোকামাকড়ের জন্য এগুলো না দিলে হয় না। এগুলো না দিলে কোনোভাবেই হবে না, মাল হইতো নাই, ধরতো না। ধরবে না। সো আপনাদের সাথে যুক্ত হয়েছেন, সো ভাইকে অসংখ্য ধন্যবাদ। আপনি ওই নিশ্চয়ই প্রবাসে ছিলেন কিছুদিন, প্রবাসে কতদিন ছিলেন? 12-13 বছর প্রবাসে থেকে কোন দেশে ছিলেন? দুবাই থেকে থেকেছেন, এবং দুবাই থেকে এসে যে এই যে কৃষিক্ষেত্রে অবদান রাখছেন, ভাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আশা করি প্রত্যেক ব্যক্তি যারা প্রবাসে থাকেন বা দেশে থাকেন, তারা যখন একটা পেশা শেষ হয় অন্য পেশায় ব্যস্ত থাকার জন্য নিশ্চয়ই তারা কর্মঠ হয়ে থাকেন। এতে আমাদের জন্য উপকার, কারণ ওনার পরিবারের ভরণ পোষণের পাশাপাশি অন্যান্য জায়গায় এই ক্ষেতগুলো বিস্তার লাভ করে। এতে গিয়ে আমরা আমাদের বাজারে বিভিন্ন শাকসবজির ফলন দেখতে পাই এবং ঘাটতি পূরণ হয়। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আমরা আপনাকে বিরক্ত করলাম, নিশ্চয়ই আপনাদের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। আপনারাও নিশ্চয়ই আমাদের সাথে অবস্থায় আপনারা দেখছেন, আমাদের সাথে অনেক তথ্য আমরা সংগ্রহ করেছি, এবং এই কথাগুলো নিশ্চয়ই দূর দূরান্তের যারা অন্যান্য জেলায় বাস করছেন তাদের জন্য কাজে আসবে, এবং প্রবাস থেকেও যারা দেখছেন নিশ্চয়ই আপনাদের কাজে আসবে। নিশ্চয়ই আপনারা আমাদের সাথে থাকবেন এবং অন্যান্য যে চিত্র দেখতে ভুলবেন না। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা বরবটি ক্ষেতের জমি এবং কিভাবে ক্ষেত হয় সেই সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরবো। নিশ্চয়ই ভালো লাগবে, কারণ অনেক বড় সড়ো জায়গা নিয়ে এখানে রয়েছে। পুরো এলাকাটায় এখানে ঘুরলে দেখতে পাবেন অসংখ্য জাতের বরবটি ছাড়াও অন্যান্য ফসলাদি হয়ে থাকে। তো আমরা এখানে আপনাদের সামনে দেখাচ্ছি। নিশ্চয়ই এই ক্ষেতটা বেশ সতেজ, যদিও আমরা সিজন অনুযায়ী আসতে পারিনি, একটু দেরি হয়ে গেছে, যার কারণে আমরা বড় আকারে যে জমিতে ফসল হয় কিভাবে ধরে সেই সম্পর্কে আপনাদের তুলে ধরবো। এই বাগানের কাঁচা সবজি বেশ ভালো লাগছে। এই দেখছেন লথির মতো উপরে ধরে কত ধরনের এখানে ফুল ধরেছে, দেখছেন ফুল থেকে বরবটি হয়েছে। পাশাপাশি আপনারা অন্যান্য বিষয়ে দেখতে পাচ্ছেন, শাক ছাড়াও অনেক কিছু। সো এই জায়গাটি ছাড়াও আরো কিছু জায়গা আপনাদের দেখাবো অসাধারণ। সো আপনাদের কেমন লাগছে জানাতে ভুলবেন না, এবং এত সুন্দর স্বচ্ছ কি বলবো, বলার মতো না, এত ভালো লাগছে। এই জায়গার যারা কৃষক রয়েছেন তাদেরকে প্রণোদনা বা বিভিন্ন ধরনের ঋণ দেয়া, সরকারিভাবে সহযোগিতা করা, প্রত্যেকটা জায়গায় যেন ক্ষেত হয় সেদিকে নজরদারি দেয়া, এবং সার নিক্ষেপ থেকে শুরু করে সকল ধরনের সুযোগ সুবিধা দেয়া যেতে পারলে তারা লাভবান হবেন। আমি একটু সামনে যাচ্ছি, এখানে দেখবেন একদম লাইন ধরে ধরে এরকম ক্ষেত করা হয়েছে। নিশ্চয়ই এই দেখছেন, এই যে মাঝখানে এখানে এত সুন্দর, আমি জুম ইন করে দেখাচ্ছি, দেখছেন এভাবে এই জায়গাটিতে অত সুন্দর, মানে বলার মতো না। তবে এই পাতাগুলোতে ছত্রাক ছড়িয়েছে কিনা সেগুলো দেখার বিষয়। অনেক ভাইরাসের কারণে পাতা মরে গেলে ফসলে অনেক প্রবলেম হয়। তো ফসল সঠিকভাবে উৎপাদন করতে গেলে নিশ্চয়ই এইরকম বিভিন্ন ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রয়েছে। আমরা আপনাদের দেখাচ্ছি, নিশ্চয়ই এই যে পাতাগুলো হলদে হয়ে গেছে, হলদে হয়ে যাওয়ার ফলে এগুলো নিশ্চয়ই ক্ষতিকর, এবং এখানে ছত্রাক ছড়িয়েছে কিনা বা অন্যান্য সার প্রয়োগে সঠিক ব্যবহার হয়েছে কিনা সেগুলো কৃষি খামার থেকে এখানে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজন রয়েছে, এবং তাদেরকে সার্বিক সহযোগিতা করার পাশাপাশি যেন সকল ক্ষেত্রে ভূমিকা রাখা যায়। কারণ এই যে সবজি হচ্ছে ফসল, শাক সবজি, যেগুলো বাংলাদেশের বিভিন্ন মানুষের শারীরিক জৈবিক চাহিদা, যেগুলো মানুষের শরীরের জন্য যে প্রয়োজনীয় সেগুলো মেটাচ্ছে, এবং কিছু কিছু ক্ষেত্রে অনেক এই যে পাতাগুলো মুড়িয়ে গেছে, যার কারণে পাতাগুলো আসলে দেখা যায় নিশ্চয়ই এটা বরবটি সবজিতে এফেক্ট পড়বে। সেজন্য আমরা তাদেরকে কি কি দিক নির্দেশনা এবং সহযোগিতা
করতে পারি, সামাজিক একটা দায়বদ্ধতা রয়েছে, সেগুলো থেকে আমরা নিশ্চয়ই এই পদক্ষেপ নিতে পারলে উপকৃত হতে পারবো। তো আমরা আপনাদের সামনে দেখাচ্ছি নিশ্চয়ই এই যে ফসলাদি দেখছেন, এগুলো বেশ চমৎকার, দেখতেও লুকিং অসাধারণ, যার কারণে আপনাদের দেখাচ্ছি। আমরা অনেক বড় সড়ো জায়গা, একদম চা বাগানের মতো বাগানে এরকম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জমিতে হাজার হাজার যে কেজি বা এত মানের বরবটি হয়েছে, যেখানে সিলেটি ভাষায় রামাই বলা হয়। আপনারা কোন জায়গায় আপনার জেলায় কোন নামে ডাকা হয় সেগুলো কমেন্ট করতে ভুলবেন না। সো আজকের এই পর্ব নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। এবং পিছনে দেখতে পাচ্ছেন বাঁশ গাছ। সো এখানে কোন কারণে এই জায়গাতে হয়, নিশ্চয়ই বেলে দোআঁশ মাটি এবং বেলে মাটি থাকার কারণে এগুলো বেশ ভালো হয়, ফলন হয়। তো আমরা প্রত্যাশা করি এরকম কৃষকরা যেন আরো লাভবান হতে পারেন এবং ভালো ফলন পান এবং সমাজে দেশের অবদান রাখতে পারেন, কৃষিক্ষেত্রে অবদান রাখতে পারেন, সেই প্রত্যাশা করছি। আমরা আপনাদের সাথে থাকবো এবং আরো বিভিন্ন জায়গা তুলে ধরবো, নিশ্চয়ই সাথে থাকবেন।